আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা একটু দেখে নিই যে এখানে মিক্সিটা ইউজ করার মতো কিছু আছে কিনা। হ্যাঁ, এটাকে বলা চলে, এটাকে বলা যায় যে এটা একটা মিক্সিটাপ হবে। অ্যাকচুয়ালি মিক্সিটাপ কেন ইউজ করব? মিক্সিটাপ ইউজ করা হচ্ছে শর্টিং এর জন্য, শর্টিং। ঠিক আছে, আমার আইটেম শর্টিং এর জন্য মিক্সিটাপ ব্যবহার করা হয়। যেমন আপনারা অনেক ওয়েবসাইট দেখবেন যে এখানে একটা মেনু আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, কিডস, টেকনোলজি, এভাবে কিছু মেনু আছে। আমি যেটাতে ক্লিক করছি ঠিক ওই রিলেটেড, ওই ক্যাটাগরির যেই আইটেমগুলো আছে ঠিক ওই আইটেমগুলো কি শো করছে। এই কাজগুলোর জন্য মিক্সিটাপ ইউজ করা হয়। ঠিক আছে, আম, যেমন ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং, র্যান্ডম, ব্লু, গ্রিন। এই যে এখন গ্রিনটা দেখতে পাচ্ছেন, আমি ব্লুতে ক্লিক করলাম, ব্লুটা দেখতে পাচ্ছেন। নান, কিছুই নাই, অল, সবগুলাই আছে। এই যে শর্টিং এর বিষয়টা, এই শর্টিং এর বিষয়টা অ্যাকচুয়ালি আপনার মিক্সিটাপের মাধ্যমে করা হয়। তো এখন মিক্সিটাপ যদি ইউজ করতে যাই তাহলে কি কি লাগবে, ঠিক আছে। তো আমি এখান থেকে গেটিং স্টার্টেড, প্রথমে দেখেন অবশ্যই আমার একটা মেনু লাগবে। হ্যাঁ, আমার কি লাগবে, একটা মেনু লাগবে, প্লাস আমার আইটেমগুলো লাগবে যেগুলোকে আমি শর্টিং করব। তো আমাদের আইটেমগুলো আছে, মেনুটা তৈরি করা লাগবে। এখন মিক্সিটাপ ইউজ করার জন্য কিভাবে তাদের এইচটিএমএলটাকে, কন্টেইনার এলিমেন্টগুলোকে কিভাবে সাজাইতে হবে এখানে দেওয়া আছে। মিক্সিটাপের গেটিং স্টার্টেড, এখানে ফার্স্ট হচ্ছে কি বিল্ড ইউর কন্টেন্ট। আপনি যখন আপনার কন্টেন্ট গুলাকে সাজাবেন, আপনার আইটেম গুলাকে সাজাবেন, প্রত্যেকটা আইটেম একটা ডিবের মধ্যে থাকবে অবশ্যই। দেন প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে একটা ডিব। এখানেও সেম কাজটা করা হয়েছে যে আমাদের রো হচ্ছে কি, আমাদের রো হচ্ছে আইটেমের র্যাপার, এন্ড প্রত্যেকটা আইটেম কি কলাম ডি ফোর এর মধ্যে আছে, তাই না? তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মিক্স। এই মিক্স ক্লাসটা অবশ্যই থাকা লাগবে। আরেকটা বিষয় হচ্ছে মিক্স ক্লাসটা অবশ্যই থাকা লাগবে। তো তার মানে আমাদের এই আইটেমের সাথে মিক্স ক্লাসটা যুক্ত করতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা মিক্স ক্লাসটা যুক্ত করলাম। তারপর এখানে দেখেন যে ফিল্টারিং এবং শর্টিং এর মধ্যে তারা বলছে যে ফর মিক্সিটাপ অ্যাবল টু ফিল্টার, আই মিন ফিল্টার করার ক্ষমতা অর্জন করার জন্য অবশ্যই আমাকে ক্যাটাগরিটা উল্লেখ করতে হবে। কোন আইটেমটা কোন ক্যাটাগরিতে যাবে সেই আইটেমের সাথে উল্লেখ করে দিতে হবে। তো আমি মার্কআপটা অ্যাকচুয়ালি করা শুরু করি, ব্র্যাকেটস এন্ড এখানে এখানে আমি আমার এস্টিমেটটা ওপেন করলাম, প্লাস এখানে এটা সিঙ্গেল পোর্টফোলিও, এই ডিপটা হচ্ছে কি আমার আইটেম সবগুলো ডিপ। সো রো হচ্ছে কি আবার এ প্যারেন্ট। সো আমি রো কে না নিয়ে অ্যাকচুয়ালি রো এর মধ্যে আরেকটা নিব, যে মানে রো এর পরে আমি আরেকটা প্যারেন্ট, আরেকটা ক্লাস দিয়ে নিয়ে নিলাম, যাতে ওইটাতে কি করতে পারি। আমি নাম দিলাম হচ্ছে পোর্টফোলিও আইটেমস। ঠিক আছে, আর প্রত্যেকটা আইটেমে কি হবে, প্রত্যেকটা আইটেমে যেটা হবে সেটা হচ্ছে কি মিক্স, একটা ক্লাস যুক্ত হবে, মিক্স ক্লাস। তো আমি মিক্স ক্লাসটা যুক্ত করে দিই, মিক্স, এবং এটাকে কপি করলাম 3 4 5 6। ঠিক আছে, মিক্স ক্লাস যুক্ত করে দিয়েছি। এবং এই আইটেমে আমরা কি করব, আমাদের মিক্স সেটআপকে অ্যাক্টিভ করব। এখন আমাদের অবশ্যই একটা মেনু তৈরি করা লাগবে। আমি এখানে একটা রো, আরেকটা রো নেই, এবং সেখানে একটা মেনু তৈরি করব, div call md12। আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও মেনু, পোর্টফোলিও মেনু, এবং ইউএলএলআই করতে পারেন অথবা যে কোনো কিছু, এখানে এ লাগবে না। এখন দেখেন মেনু করার জন্য কি কি লাগবে, ফিল্টারিং কন্ট্রোলস। ঠিক আছে, বিল্ড ইউর কন্ট্রোলার তৈরি করার জন্য, নির্মাণ করার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি চাইলে ডিপ দিয়ে করতে পারেন, চাইলে ইউএলএলআই করতে পারেন, সবই করতে পারেন, কিন্তু আপনাকে যেটা মাস্ট বি দেওয়া লাগবে সেটা হচ্ছে ডাটা ফিল্টার প্লাস ফিল্টার।
আমি এলআই দিয়ে করছি, তাই না? ইউএলএলআই দিয়ে করছি। এলআই হচ্ছে আমার প্রত্যেকটা মেনু আইটেম, তাই না? তাহলে আমার এলআই এর সাথে ক্লাস যুক্ত করতে হবে ফিল্টার প্লাস স্পেস ডাটা ফিল্টার হচ্ছে কি, এখানে অল দেওয়া আছে, প্রত্যেকটা আইটেমের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ডাটা ফিল্টার থাকবে। যেমন অল এর জন্য আমার অল, এখানে হচ্ছে আমার ওয়েব ডিজাইন, ওয়েব, আমি শুধুমাত্র ওয়েব দেই। তারপর হচ্ছে গ্রাফিক, তারপর হচ্ছে টেকনোলজি। এবং এই ফিল্টারটা চেঞ্জ হবে। ওয়েবের জন্য ওয়েব, কেন ফিল্টার নিব? আচ্ছা, ফিল্টার নিব এই জন্য, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শর্টিং, একটা শর্টিং প্লাগইন, আইটেম শর্টিং প্লাগইন। তো আইটেমকে শর্টিং করার জন্য আপনাকে অবশ্যই একটা মেনু থাকা লাগবে। যেমন এখানে একটা মেনু আছে, যে আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট, যেমন এটা দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আমার কাজের লিস্ট, আমি কতগুলা কাজ করেছি সবগুলা ইমেজ আকারে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে সেটা। এখন আমার উপরে তার একটা মেনু আছে, এটাকে বলা হচ্ছে ফিল্টার মেনু, ঠিক আছে? ফিল্টার বলতে এখানে কিছু ক্যাটাগরি আছে, ডিজাইন, HTML5, ওয়ার্ডপ্রেস, এসইও, এগুলো হচ্ছে কি ক্যাটাগরি। তা আমি এখন যেই ক্যাটাগরিতে ক্লিক করব, সেই ক্যাটাগরির ইমেজগুলো শো করবে। তো এই ফিল্টার মেনুটা কি করতে হবে, আমাকে অবশ্যই তৈরি করতে হবে। তো আমি এখানে ফিল্টার মেনু তৈরি করলাম। মিক্সিটাপের ক্ষেত্রে ফিল্টার মেনু তৈরি করার ক্ষেত্রে আমি চাইলে ডিপ দিয়ে করতে পারি, এলআই দিয়ে করতে পারি, সমস্যা নেই। কিন্তু ক্লাস ফিল্টার এবং ডাটা ফিল্টারটা দেওয়াই লাগবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। তো আমি ক্লাস ফিল্টার এবং ডাটা ফিল্টার দিলাম। এখন অল ডাটা ফিল্টারের ক্ষেত্রে অল, আই মিন যেখানে অল এ ক্লিক করার সাথে সাথে সব শো করবে, তো সেই ক্ষেত্রে ডাটা ফিল্টার হবে অল। আর বাকিগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে একটা ক্লাস ডট ওয়েব, আমি নাম দিয়ে দিচ্ছি, আমার যে কোনো ইচ্ছে মতো দিতে পারি, আমি দিলাম ডট গ্রাফিক। এখানে ডট দেওয়ার কারণ হচ্ছে এটা একটা ক্লাস, ঠিক আছে? ডট ট্যাগ। এবং এই ক্লাসটা আমরা যুক্ত করব হচ্ছে আমাদের আইটেমের সাথে। আইটেমের সাথে কোন কোন আইটেমটা ওয়েবের ক্যাটাগরিতে পড়ে, সেই আইটেমের সাথে যুক্ত করব। যেমন আমি একটা দিলাম, এখান থেকে দুইটা দিলাম ওয়েবে, দুইটা দিলাম গ্রাফিকে, তিনটা দিলাম গ্রাফিক, ট্যাগে দিলাম দুইটা, এখানে একটা, এখানে, ঠিক আছে? দুইটা ওয়েব, দুইটা গ্রাফিক, দুইটা ট্যাগ, আর বাকি এমনিতে সবগুলাই নর্মালি অলে থাকবে, ঠিক আছে? তো আমরা কি করছি, কন্ট্রোল তৈরি করলাম, মিক্স এটা কন্ট্রোল। এরপর আমাদের সিএসএস ফাইল, মিক্স এটা ডাউনলোড করার পর তাদের সিএসএস ফাইল, তাদের জেএস ফাইল আমাদেরকে কি করতে হবে, কল করতে হবে। তো আমি প্রথমে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড কমপ্লিট। মিক্স এটাপের সোর্সে দেখেন শুধুমাত্র জেএস ফাইলটা আছে, সিএসএস ফাইল নাই, এদের সাথে সিএসএস ফাইল দেওয়ার দরকার নাই, শুধুমাত্র জেএস ফাইলটা কল করলেই হবে। তো আমি জেএস ফাইলটা কল করে দেই। অল কার্সর এর নিচে আমি দিলাম হচ্ছে jQuery mixitup.js। এবং অ্যাক্টিভ কিভাবে করতে হবে, অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, আমার যে আইটেমের কন্টেইনার, আইটেমের র্যাপার যাকে দিয়েছে, যেমন আমরা করেছিলাম হচ্ছে কল md4, সবগুলাকে কি করছি, এই ডিভ এর মধ্যে গিরে নিয়েছি পোর্টফোলিও আইটেমস। তার মানে এটা হচ্ছে কি র্যাপার, এবং এই আইটেমস এই ক্লাসে আমি কি করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো। তো আমি এই ক্লাসে অ্যাক্টিভ করি, $, ডট মিক্স ইট আপ। আমি এখান থেকে নিয়ে আসি, এটা মিক্স ইট আপ। আমি কি করলাম, আইটেমসটা অ্যাক্টিভ করলাম। এখন দেখেন কেমন দেখায়, এটা হচ্ছে আমার মেনু এবং আমার সব আইটেম কি দেখাচ্ছে। এখন আমি যদি ক্লিক করি, আমার ওয়েবের সেই কন্টেন্ট গুলো এসে আবার কি সবগুলো চলে আসতেছে থাম করে। আমি ক্লিক করতেছি, আমার যেই গ্রাফিকের আইটেম যেগুলো দেখানো দরকার সেগুলো দেখাচ্ছে, প্লাস কি হচ্ছে দেখেন টেকনোলজি, এই দুটো নিচের, এটা এবং ওইটা হচ্ছে টেকনোলজি ক্যাটাগরিতে পড়ে। কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে দুইটা দেখানোর পর আবার সবগুলা শো করছে। কারণ নর্মালি মিক্স গুলা সবগুলা হচ্ছে ডিসপ্লে না, সরি ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। আমাকে যেটা করতে হবে, নর্মালি সব মিক্স ডিসপ্লে কি থাকবে,
নান থাকবে সবগুলা। এগুলো কি মিক্স 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 সবগুলো তো একটাই ক্লাস মিক্স। তো আমাকে নর্মালি যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মালি পোর্টফোলিও আইটেমসে যতগুলা মিক্স আছে সেগুলোকে ডিসপ্লে নান করতে হবে। আমি এই জায়গায় করি, এই যে আমি এখানে করি পোর্টফোলিও আইটেমস, তার মধ্যে যে মিক্স ক্লাসটা আছে সেটা হবে কি ডিসপ্লে নান। এখন দেখেন সবগুলো নর্মালি দেখাচ্ছে, আমি যখন ওয়েবে ক্লিক করছি শুধুমাত্র ওয়েবের দুইটা শো করছে, আর বাকিগুলো কি ডিসপ্লে নান হচ্ছে, বাকিগুলো হচ্ছে কি মিক্স ক্লাস। এখন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে ডাবল কি আছে, ডাবল ক্লাস আছে, একটা হচ্ছে মিক্স আর একটা হচ্ছে ওয়েব। আমি যেখানে ক্লিক করছি এখানে দেখেন মেনুতে দেখেন আমি যে আইটেমে ক্লিক করছি সেই আইটেমটা কি হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে। যেমন গ্রাফিক, এটা হচ্ছে আমার গ্রাফিক, ঠিক আছে, গ্রাফিক অ্যাক্টিভ হচ্ছে। গ্রাফিক অ্যাক্টিভ হওয়ার পর যেটা করতেছে এই পোর্টফোলিও আইটেমস থেকে যে গ্রাফিক ক্লাসগুলো আছে শুধুমাত্র সেই ক্লাসগুলো শো করছে, ঠিক আছে। এখানে বিষয়টা এরকম, নর্মালি মিক্স গুলো অল অবস্থায় কি সবগুলো ডিসপ্লে নান, কিন্তু প্রথম অবস্থায় আমাদের কি প্রথম অবস্থায় হচ্ছে আমাদের যে আইটেমটা সিলেক্টেড অবস্থায় থাকে সেটা হচ্ছে কি অল। সো অল যেখানে আছে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা আইটেমস ডিসপ্লে ব্লক অবস্থায় আছে, ইনলাইন ব্লক, ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক। আমি যখন ওয়েবে ক্লিক করছি ওয়েব বাদে বাকি সব ডিসপ্লে নান হয়ে গেছে, শুধুমাত্র দুইটা ওয়েব আছে, সেই দুইটা বাদে বাকি সব কি ডিসপ্লে নান। কারণ আমরা কি সিএসএস এ বলে দিয়েছি বাকি মিক্স সবগুলো কি নরমালি ডিসপ্লে নান থাকবে। সো মিক্স সেটআপ ইউজ করার ফার্স্ট শর্ত সেটা হচ্ছে অবশ্যই আমাকে একটা ভালো ফিল্টারিং মেনু তৈরি করতে হবে। দেন আমার আইটেমস সবগুলাতে কি থাকবে, সবগুলোতে মিক্স ক্লাস থাকবে, এবং আমার ফিল্টার ক্লাস আমি কোন আইটেমটা কোন ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরির ক্লাসটা যোগ করতে হবে। প্লাস আমাকে সিএসএস যুক্ত করতে হবে কি আমার মিক্স ক্লাস, নরমালি মিক্স ক্লাস কি হবে ডিসপ্লে নান। তারপর আমাকে জাস্ট অ্যাক্টিভ করতে হবে, যে কোয়েরিটা কল করার পর আমাদের যে কোয়েরিটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, সেই অ্যাক্টিভ করলেই সে অটোমেটিকলি কি হবে মিক্স সেটআপ হয়ে যাবে। এবং এই মেনুটাকে আমরা সাজাতে পারবো না এখন সিএসএস দিয়ে, পারবো তো? কেন হচ্ছে মেনু এটা তার মধ্যে ইউএল দিস স্টাইল নান। হয়ে গেল মেনু কমপ্লিট। এবার আমি যেখানে ক্লিক করি, এটা আমি সেভ করি নাই, ঠিক আছে, আমি জাস্ট এখানে করছি, রিফ্রেশ করলে চলে যাবে মেনু আনকমপ্লিট হয়ে। এনিওয়ে আমরা মিক্স সেটআপ দেখলাম, ঠিক আছে। এখন আপনারা ট্রাই করবেন, আমি তো মিক্স সেটআপ দেখাই দিলাম, আপনারা আরেকটা ট্রাই করবেন, সেটা হচ্ছে আইসোটপ নামে আরেকটা প্লাগইন আছে, একই কাজ, দুটারই একই কাজ করে, কিন্তু এটা হয়তো বা এখানে সুন্দর একটা ডকুমেন্টেশন হয়তো বা দেওয়া নাই মেবি, আই ডোন্ট নো। সো আপনারা এখান থেকে এটাকে ট্রাই করুন, ডাউনলোড করবেন এদের জেএস ফাইল, দেন এদের অপশনস ফিল্টারিং বাকি সব পরে পরে অ্যাকচুয়ালি দেখে এটা কে করতে পারে। এটা তো সেম, এই দেখেন আইটেমস তৈরি করলাম, এখানে আপনার নিজস্ব ক্লাস দিতে পারবেন, এখানে আপনার তাদের ক্লাস দিতে হবে বলে কোনো কথা নেই, ঠিক আছে, আপনি নিজস্ব ক্লাস দিতে পারবেন। এবং শুধু প্রথমে মানে জেএসএ বলতে হবে, যখন অ্যাক্টিভ করবেন তখন বলতে হবে আপনার আইটেম সিলেক্টরটা কি, ঠিক আছে, আপনি কোন ক্লাসটাকে ম্যানুয়ালি সর্বজনীন আইটেম সিলেক্টর হিসেবে নিতে চাচ্ছেন, আইটেম সিলেক্টরটা যুক্ত করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। এনিওয়ে আপনারা এটা শিখবেন, এটা দেখবেন, ট্রাই করবেন, আই হোপ। এনিওয়ে এবার আসি, আমি এখানে বলছি স্ক্রলিজেস, এটা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট। প্যারালাক্স কিভাবে কাজ করে, স্ক্রলিজেস আমরা ওয়েব এতে দেখিয়েছি, এখানে লাইভ এক্সাম্পল যদি দেখতে যান প্যারালাক্স অ্যাকচুয়ালি কি জিনিস। সো এই জিনিসটাকে বলা হয় প্যারালাক্স। এই যে ব্যাকগ্রাউন্ডটা কি করছে, একটু মুভ করতেছে, তাই না,
এই যে পজিশনিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড শো একটু একটু মুভ করছে, এই যে মুভ করার বিষয়টা এটা হচ্ছে কি প্যারালাক্স। তো এটা ওয়েব এতে দেখানো হয়েছে, আপনারা দেখবেন এটা ভালোভাবে ওখানে দেখানো হয়েছে। আর অ্যানিমেট সিএসএস ওয়েব এ তে অ্যানিমেট সিএসএস করানো হয়েছে। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে সিএসএস ট্রি অ্যানিমেটেড, এটা কিভাবে কাজ করে। যদিও অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজে, আমি আবারও বলছি, প্রফেশনাল কাজে খুব একটা এরকম অ্যানিমেশন খুব একটা জরুরি হয় না, বাট আহ, মাঝে মধ্যে বলতে যদি থিম তৈরি করেন সেক্ষেত্রে লাগে। অবশ্যই একটা থিমকে যত সুন্দর করা যায়, যত আর্টলুক দেওয়া যায়, ঠিক আছে। তো আমি এখন সিএসএস ট্রি অ্যানিমেটেড এটা দেখাবো। আর আহ, সকালে বেঁচে আরেকটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে কাউন্টার আপ কিভাবে কাজ করে। আই মিন অনেকগুলো ওয়েবসাইট দেখবেন কাউন্টার আছে, কাউন্ট হচ্ছে আমার নির্দিষ্ট যেমন কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যে কি হচ্ছে, এত কাপ কপি খেয়েছি এটা কাউন্ট হচ্ছে, এত কাপ এতটা থিম রেডি করেছি এটা কাউন্ট হচ্ছে। এই যে কাউন্টার বিষয়টা, এই কাউন্টার, এই যে আমি একটা সংখ্যা দিয়ে দেবো, সেই সংখ্যা পর্যন্ত সে এক থেকে শুরু করে সংখ্যা পর্যন্ত কি কাউন্ট করবে। এই যে কাউন্টারটা, এই কাউন্টার কিভাবে কাজ করে সেটা আমরা ওয়েব এ তে দেখিয়েছি, আপনারা সেই টিউটোরিয়ালটা দেখবেন। তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যানিমেট ইট, সিএসএস3 অ্যানিমেটেড কিভাবে কাজ করে। তারপর আরেকটা বিষয়, যেমন অ্যানিমেটেড আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখবেন যে খুব সুন্দরভাবে সাজিয়ে চারপাশ থেকে একটা টাইমিং বজায় রেখে আসছে, এটা দিয়ে আমরা কাজটা করে দেখবো অ্যাকচুয়ালি এটা কিভাবে ইউজ করতে হয়। তো সিএসএস3 অ্যানিমেটেড ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে ডাউনলোড, এখানে ডোনেটের জন্য অবশ্যই তারা ইয়ে করবে আপনাকে। আমি এটা জিরো করে দেই। হ্যাঁ, জিরো করার পর আপনাকে কি করবেন, ডাউনলোড করবেন, ঠিক আছে। আমার এখন ডোনেটিং করার দরকার নাই, সেই মন খারাপ করছে, যাক এটা ডাউনলোড করবেন। হ্যাঁ, দেন এখান থেকে কি কি ইউজ করা লাগবে, এখান থেকে যেটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যানিমেটেড ডট জেএস, দেন অ্যানিমেটেড, এই দুটা সিএসএস আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে শুধুমাত্র আই এর জন্য, আই তে যেসব কাজ করবে না সেই সব কাজ কিভাবে আই তে শো করবে সেটা দেখানোর জন্য। তো এটা করা উচিত। তো আমি এই দুইটা নিয়ে নিই। ফার্স্ট অফ অল জেএস, আমি জেএস ফাইলটা নিয়ে নিলাম আমাদের জেএস ফোল্ডারে, এবং সিএসএস ফোল্ডারে আমাদের সিএসএস দুইটাই নিয়ে নিলাম। এখন আমি কল করব, প্রথমে আমি সিএসএস ফাইলগুলোকে কল করি। আইএফএক্স, আরেকটা হচ্ছে কি অ্যানিমেশন সিস্টেম। আইএফএক্সটা আরেকটা কাজ করতে পারি, যদি এই যে এখানে একটা লেটার দেওয়া আছে না, আই শুধুমাত্র আই এর জন্য, সেখানে বলতে পারি, কিন্তু যে আই 9 এর আগের ভার্সনে যদি হয় তাহলে এই সিএসএসটা পাবে। এভাবে করতে পারি, সমস্যা নেই। সো আমরা এটা কল করলাম, এন্ড নাও আমাদের জেএস ফাইলটা কল করতে হবে। আমি বুটস্ট্র্যাপের পরে কল CSS3 animate it jazz। এবার দেখেন এটাকে ইউজ করার জন্য কি করতে হবে, ইউজ করার জন্য ক্লাস ইউজ করতে হবে, হচ্ছে ক্লাস অ্যানিমেটেড প্যারেন্ট। আমার প্যারেন্টে একটা কি ক্লাস দিতে হবে, প্লাস এরপর আমার যেই কন্টেন্ট গুলাকে আমি অ্যানিমেশন দিতে চাচ্ছি সেই অ্যানিমেশন সেখানে কি করতে হবে, আমার অ্যানিমেশনটা দিতে হবে, আমি কোন অ্যানিমেশনটা চাচ্ছি। এখন আপনি এখান থেকে অ্যাকচুয়ালি অ্যানিমেশন লিস্ট কিভাবে পাবেন, এই যে দেখেন কতগুলো অ্যানিমেশন CSS3 অ্যানিমেটেড সাপোর্ট করে, এই সবগুলো অ্যানিমেশন CSS3 কি সাপোর্ট করে। তো আমি এখান থেকে একটা ক্লাস নিয়ে আসলাম, অ্যানিমেটেড প্লাস বাউন্স ইন। তো আমি শুরু থেকে শুরু করি, প্রথমে একদম প্রথম অবস্থায়, যেমন লগোটা, লগোটা কি হবে অ্যানিমেটেড প্যারেন্ট। সো আমি ক্লাস দিলাম অ্যানিমেটেড বাউন্স ইন, অথবা আমি দিই প্যাডিং পেইড ইন। হ্যাঁ, হ্যাঁ অ্যানিমেটেড লেখা লাগবে। এরপর দেখেন তারপরে কিন্তু কাজ করবে না, অবশ্য কাজ করছে, কাজ করছে না, কারণ আমার তার প্যারেন্টকে বলতে হবে সেটা কি অ্যানিমেটেড প্যারেন্ট, অ্যানিমেটেড প্যারেন্ট নাকি অ্যানিমেট প্যারেন্ট। ক্লাসটা আমরা দেখে আসি ক্লাসটার নাম কি।
আহ, আচ্ছা এখানে নাই, তার প্যারেন্টের নাম হচ্ছে কি, Oh, shit, এই যে অ্যানিমেটেড প্যারেন্ট। এবার দেখে যাক, ঠিক আছে, ফেড ইন কি হলো, ফেড ইন হলো। আচ্ছা এখানে আরেকটা বিষয় যে আমার সিএসএস তো একটু এখান থেকে মেনুটা কেমন যেন হাইড হয়ে গেছে। ও নর্মালি কি মেনুটা ডিসপ্লে নান করা আছে? হ্যাঁ মেনুটা ডিসপ্লে নান করা আছে। আমরা কি করেছিলাম, এটা কি সিডার মেনু ইউজ করেছিলাম। সো সিডার মেনুটা আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখি, আমার লাগছে না আপাতত। এবং এটা ঠিক আছে, হ্যাঁ ছোট মোবাইল ইউজ করে। হ্যাঁ বড় স্ক্রিন এখানে দেখাচ্ছে কারণ সিরিয়াল মোবাইলটা আমরা এখানে অ্যাক্টিভ করেছি, নর্মালি অ্যাক্টিভ করে রেখেছি সেজন্য। এনিওয়েজ ছোট মোবাইলের ক্ষেত্রে রেসপন্সিভের জন্য সিরিয়াল মোবাইলে আরেকটা অপশন আছে, আপনারা দেখবেন সেখানে অপশনটা মনে হয় আমি স্লিগন্যাপের ক্ষেত্রে দেখাইছি, বাট সিডার সিডারের ক্ষেত্রে দেখানো হয় নাই। সমস্যা নাই, এটা আপনারা পারবেন, জাস্ট ডকুমেন্টেশনটা পড়লে বুঝতে পারবেন সিরিয়াল মেনু কিভাবে কাজ করছে রেসপন্সিভে গিয়ে। এনিওয়ে এখানে ঠিক আছে, এবার আমার অ্যানিমেশন কাজ করতেছে। এবার আমি যদি দিই এখানে এটার একটা মেনু, এটারও একটা অ্যানিমেটেড অ্যানিমেশন দিয়ে দেই, যে অথবা এটা এভাবে না করে আমি সরাসরি প্যারেন্টকে দেই, অ্যানিমেটেড প্যারেন্ট হচ্ছে এটা, এবং অ্যানিমেটেড পেড ইন একে হচ্ছে আমি এটা সরাসরি কলামে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে পুরো কলামটা অ্যানিমেট হয়ে আসলো, সমস্যা নাই, সেম বিষয়, ঠিক আছে। সো অ্যানিমেটেড প্যারেন্ট আমার আর দুইবার ইউজ করা লাগলো না, এখানে আরটা দিয়ে দিলাম অ্যানিমেটেড ফেডিং রাইট, এটা হচ্ছে ফেডিং লেফট দেই, দেখেতে কি হয়, ঠিক আছে, এটা একটা ইমেজ। সো এখন এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে টাইমিং। হ্যাঁ টাইমিং একটা বিষয়, যে যেমন একটু আগে আমরা একটা থিম দেখেছিলাম যে অথবা অ্যাকচুয়ালি ডিউরেশন বলতে পারেন অথবা ডিলে বলতে পারেন, এই যে একটা টাইমিং এখানে যদি বা এখানে যেই অ্যানিমেশনটা ইউজ করছে সেটার নাম হচ্ছে ইউআই কিট। ইউআই কিট লিখে গুগলে সার্চ করলে আপনি গেট ইউআই কিট নামে একটা ওয়েবসাইট, getuiki.com। ইউআই কিট অ্যাকচুয়ালি অনেক বিরাট একটা প্যাকেজ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মতোই একটা ফ্রেমওয়ার্ক বলতে পারে। এটা তারা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কম্পোনেন্ট গুলাকে নিয়ে একটা অ্যাকচুয়ালি প্যাকেজ তৈরি করছে। আবার এটার শুধুমাত্র অনেক কিছু আছে, যেমন শুধুমাত্র অ্যানিমেশনের জন্য, ঠিক আছে, শুধুমাত্র অ্যানিমেশনের জন্য কিছু আছে এখানে। আহ, এখান থেকে স্ক্রল স্পাই, এখানে আলাদা ইয়ে করছে। এনিওয়ে এদের ওয়েবসাইট অনেক চেঞ্জ হয়েছে। যাক এটা হচ্ছে কি অনেক ইউআই কিটের ক্ষেত্রে একটু বাড়ি বাড়ি বলতে, কারণ এটা হচ্ছে একটা পুরা অনেক বড় ফাইল কল করতে হয়, ফন্টস কল করতে হয়, তাদের সিএসএস সবগুলাই কল করতে হবে, প্লাস তাদের জাভাস্ক্রিপ্ট আছে jQuery। হ্যাঁ তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক, সুতরাং এটা ইউজ শুধুমাত্র যে ইফেক্টের জন্য আমি ইউজ করতে চাচ্ছি, আমি যদি শুধুমাত্র এই ইফেক্টটার জন্য ইউজ করতে চাই, এই টাইপের ইফেক্টের জন্য, তার জন্য অ্যানিমেট সিএসএস অথবা অ্যানিমেট সিএসএস 3 অ্যানিমেট, এটাই বেস্ট। এটার জন্য আমি এতগুলা ফাইল কল করে না করাই বেটার অ্যাকচুয়ালি। ইউআই কিট আগের চাইতে অনেক বেশি আহ, ওরা অনেক বেশি কিছুই যুক্ত করছে, যেমন বুটস্ট্র্যাপের মতো করতে চাইছে আর কি। সো এনিওয়ে ইউআই কিটের কথা বাদ দিলাম, এখানে আরো কিছু টাইমিং ফাংশন আছে, যেমন এখানে দেখেন ডাটা সিকোয়েন্স। হ্যাঁ এটা হচ্ছে একটা ডাটা সিকোয়েন্স, এটা হচ্ছে কি আপনার ডিলেই বলা হয়,
অ্যাকচুয়ালি ডিলে অথবা কোনটার পর কোনটা আসবে এই টাইপের কিছু। আপনি এটার জন্য আরো ভালোভাবে শিখতে হলে এখানে আসলে ডকুমেন্টেশন খুব একটা ভালো করে দেয় না, জাস্ট ইউজটা দেখাইছে। এনিওয়ে, প্রত্যেকটা আহ, প্রত্যেকটা অ্যানিমেশন, প্রত্যেকটা ক্লাস এখানে যেগুলো সবুজ কালারের দেওয়া আছে সেগুলো হচ্ছে কি অ্যানিমেশন ক্লাসগুলো, এবং অ্যানিমেশনটা কেমন হবে সেটা ডেমো একটা ডান পাশে দেওয়া আছে, কিভাবে কেমন দেখতে হবে। সো এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি একটা অ্যানিমেশন আপনাদেরকে একটা দেখাই, যে সাপোজ এটা হলো, দেন এনিওয়ে এটা পেজ আমি দিই হচ্ছে animated fade down, uh, animated parent plus animated fade down plus animated fade up, plus এখানে দিলাম হচ্ছে জুম ইন, আচ্ছা এটা দিলাম ছাড়া। মজা লাগে, যাক, অনেক মজার কিছু actually। এটা কেউ দেখলে ভয় পাবে, হার্টের রোগী দেখলে হার্ট অ্যাটাক করবে, হ্যাঁ। তো জাস্ট ফেডিং, এনিওয়ে এই হলো অ্যাকচুয়ালি অ্যানিমেশন। এন্ড এখানে আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে কি, আমি যখন অ্যানিমেশন যুক্ত করছি তখন কি হচ্ছে, আমার নিচে স্ক্রল চলে আসছে। এখন স্ক্রল দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, স্ক্রল কেন আসছে, এটা কি শুধুমাত্র অ্যানিমেশনের জন্য আসছে নাকি অন্য কিছু, আমরা চেক করে দেখি। শুধুমাত্র নিচে যখন স্ক্রল করে আসতেছে তখনই কিন্তু অ্যানিমেশন, আই মিন কি হেডার সেকশনের নিচে গেলেই স্ক্রলটা আসছে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বডিতে আমরা এটা বলতে পারি ওভারফ্লো এক্স হিডেন, ওভারফ্লো এক্স হিডেন, এক্স মিন্স সরি ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ না, সরি সরি, হ্যাঁ এটা এক্স এটা ওয়াই। এনিওয়ে এক্স মিন্স হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর ওভারফ্লো হিডেন রাখছি। ওয়াই অক্ষ যদি আমি সরাসরি যদি ওভারফ্লো হিডেন করি, দেখেন সরাসরি ওভারফ্লো হিডেন করলে আমি স্ক্রলটা পাবো না। ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ এক্স অক্ষ ওভারফ্লো হিডেন দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যেই স্ক্রলটা নিচে দেখাচ্ছিল অ্যানিমেশনের জন্য, অ্যাকচুয়ালি অ্যানিমেশনের জন্য কেন নিচে স্ক্রল দেখাচ্ছে, অ্যানিমেশনের জন্য নিচে স্ক্রল দেখাচ্ছে এই জন্য কারণ ক্লাসগুলোতে পজিশনিং করা আছে, অ্যানিমেশনের কাজ বিভিন্ন দিক থেকে আসতেছে, এটা ট্রান্সলেট করা আছে। তো ট্রান্সলেট গুলো হচ্ছে কি আমার ওয়েবসাইটের মধ্যে আছে, হ্যাঁ বিষয়টা কি ওয়েবসাইটের মধ্যে আছে, যখন ঠিক জায়গা বরাবর আসতেছে তখন কি হচ্ছে এই স্ক্রলটা চলে যাচ্ছে, দেখেন স্ক্রলটা আসছে, আমার কন্টেন্ট যখন ঠিক জায়গা মতো আসতেছে তখন কিন্তু স্ক্রলটা চলে যাচ্ছে। এই যে এই কন্টেন্টটা যে বাইরে থেকে আসতেছে ওটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যেই আছে, মাইনাস করা থাকলে হয়তো বা দেখাতো না। এখন বাইরে যেহেতু আছে সেহেতু এখন আমি যখন এটা নিচে চলে আসছি আমার কন্টেন্ট বাইরে চলে গেছে, বাইরে যেহেতু গেছে আমার ওয়েবসাইটের অনেক বাইরে চলে গেছে, দ্যাটস ওয়াই এই ওভারফ্লো সরি এই স্ক্রলটা আসতেছে। এখন এই স্ক্রলটা কিন্তু শুধুমাত্র ওই এলিমেন্ট সিএসএস এর কারণেই আসছে। তো এটা যদি দূর করতে হয় আমাকে কি করতে হবে, ওভারফ্লো কি করতে হবে, হিডেন করতে হবে। এখন ওভারফ্লো হিডেন কোথায় করতে হবে, বডিতে।
এখন বডিতে যদি আমি সরাসরি ওভারফ্লো হিডেন করি তাহলে কি হয়? তাহলে যে সমস্যা সেটা হচ্ছে আমার কোনো স্ক্রল আমি দেখতে পাবো না, আমার এইটাকে স্ক্রলও করা যাবে না, ঠিক আছে? আমি মাউস দিয়েও স্ক্রল করতে পারছি না, উপরে নিচে যাইতেও পারছি না, কিছু করতে পারছি না, তাহলে ওয়েবসাইট হইলো না। সুতরাং আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ওভারফ্লো হিডেন করতে হবে, ঠিক আছে? এক্স অক্ষ, এক্স বলতে নিচের যে এক্স অক্ষ সেটাই। এই বরাবর যখন ওভারফ্লো হিডেন করবো শুধুমাত্র এটার ওভারফ্লো আর থাকবে না, কোনো সমস্যা থাকবে না, এটা ঠিকই থাকবে, ঠিক আছে? এখন ঠিক আছে, এই হচ্ছে বিষয় অ্যাকচুয়ালি। তো অ্যানিমেট সিএসএস এর কাজ, এটা যখন করতে যাব তখন আমাকে এই ওভারফ্লো হিডেনের বিষয়টা অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে। অবশ্যই আমাকে বডিকে এক্স ওভারফ্লো হিডেন করতে হবে, হ্যাঁ, ওভারফ্লো এক্স হিডেন। এনিওয়ে আমরা অ্যানিমেট সিএসএস দেখলাম। অ্যাকচুয়ালি আর কি প্লাগইন দেখা যায়, পেজ প্রিলোডার কিভাবে ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি লোকাল হোস্টে এটা বোঝা সম্ভব না, কারণ আমাদের লোকাল হোস্টের সাইটটা কি হবে, যথেষ্ট দ্রুত লোড হয়ে যায়, তাই না? খুব দ্রুত লোড হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি বোঝা লোকাল হোস্টে বোঝা পসিবল না খুব একটা। তারপর আমরা দেখি যে এটা ডাউনলোড করব, পেজ আমি ডাউনলোড করি, ডাউনলোড জিপ, ঠিক আছে? পেজ এটা অ্যাকচুয়ালি পেজ না পেজ, পেজ আমি ডাউনলোড করলাম। তারা কি কি ফাইল দিয়েছে? তারা অনেকগুলো ফাইল দিয়েছে, অনেকগুলো। তো আমরা শুধুমাত্র পেজ মিন জ্যাজটা ইউজ করবো, ঠিক আছে? পেজ জ্যাজ আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসি, পেজ জ্যাজ, এটা লাগবে না, এটাও লাগবে না, পেজ মিন জ্যাজ। তারপর তাদের কিছু টেমপ্লেট আছে অ্যাকচুয়ালি, আমরা কোন সিএসএসটা চাচ্ছি, আই মিন কোন স্টাইলটা চাচ্ছি। তাদের সিএসএস এর অনেকগুলো কি আছে, অনেকগুলো ডেমো আছে। আমরা একটু আগে দেখেছিলাম যে তাদের ডেমোগুলা, এই যে আমি কোন এখানে এক একটার একটা নাম, যেমন এটা হচ্ছে সেন্টার রাডার, এটা সেন্টার সিম্পল, এটা সেন্টার অ্যাটম, এটা সেন্টার সার্কেল। সাপোজ আমি সেন্টার সার্কেলটা নিব, এইটে টেমপ্লেট সিএসএস সেন্টার সার্কেল, হ্যাঁ, এই সিএসএসটা আমি আমার ফাইলে নিয়ে নিই। এবং এই দুইটা জিনিস আমাকে কি করতে হবে, কল করতে হবে। তো আমি বুটস্ট্র্যাপের নিচেই কল করলাম, পেজ মিনজেস, তারপর হচ্ছে এখানে কল করলাম হচ্ছে সিএসএস পেজ থিম সেন্টার সার্কেল সিএসএস, ঠিক আছে? এরপর আর কি লাগবে? এরপর অবশ্যই আমার একটা মার্কআপ আছে, মার্কআপটা তো অবশ্যই লাগবে। সো মার্কআপ, আমাদের এলিমেন্টের মার্কআপটা কি সেটা অবশ্যই আমাকে খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি মার্কআপটা কি, এখানে এই সার্কেলের জন্য আমাকে কি করা লাগবে, সার্কেলের জন্য আমাকে কি করা লাগবে, আমি অ্যাকচুয়ালি এদের ডকুমেন্টেশন ফাইল থেকে নিয়ে আসি, ডক ফাইল, টেমপ্লেট শুধুমাত্র সিএসএস দেওয়া আছে, ডেমো এসটিএমএল, আচ্ছা ডেমোতে দেওয়া নাই। পেজ পেজ নিচ্ছি, আমরা ট্রাই করে দেখি আমাদের মতো করে। উইন্ডো লোড ফাংশন, jQuery ডকুমেন্ট অথবা উইন্ডো লোড ফাংশন, এবং এখানে আমার ফাংশনটা হবে এবং আমার HTML হবে। আমি আপাতত একটা নরমাল HTML করে দেখাচ্ছি। div কি হতে পারে, প্রিলোডার,
div space অথবা এটুকু দিলাম ছেড়ে নর্মালি এই হচ্ছে আমার অটো অটো চলে আসছে কিছু বুঝতেছেন না আচ্ছা বুঝবেন না এটা অ্যাকচুয়ালি প্রিলোডারের কাজটা হচ্ছে আপনাকে যে করে ভালো করতে হবে যে করে ভালোভাবে জানতে হবে তারপর আমি একটু এখন বর্তমানে যাক কিছু বুঝতেছেন না কারণ হচ্ছে এদের ডকুমেন্টেশনটা অ্যাকচুয়ালি চেঞ্জ করছে এবং এখানে ভালোভাবে দেয় নাই ঠিক আছে দ্যাটস ওয়াই হয়তো বা বুঝতে পারছেন না আমার এতে কিছু লাগবে না আচ্ছা আমি আর সিএসএস টা করলাম না এখানে কাজ করতেছে দেখেন জাস্ট বোঝা যাচ্ছে না কারণ খুব দ্রুত লোড হয়ে যায় জাস্ট মাঝখানে থাকেন খুব দ্রুত চলে যায় এটা যখন অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট যখন খুব ভারী হবে আই মিন যখন মনে হবে যে আপনার ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট আছে যেটা ইউজারের কাছে শুরুতে কি হবে লোড হতে হয়তো বা একটু সময় নিবে বা আপনার ওয়েবসাইটে হচ্ছে শুরুতে একটা স্লাইডার আছে যার ইমেজটা কি আহ, একটু সাইজ বেশি যেটা একটু লোড হতে স্লো যাদের নেট তাদের লোড হতে একটু সময় লাগবে সেক্ষেত্রে এভাবে যদি প্রিলোডার অ্যাড করে দেয় তাহলে সে বুঝে নেবে যে এখন লোড হচ্ছে এটা দেখে অন্তত কি থাকবে সে সন্তুষ্ট থাকবে ঠিক আছে চলে তো যাবে না তো একদম কিছু না দেখলে অ্যাকচুয়ালি তখন ইউজার বিরক্ত হয়ে যাবে চলে যাবে এই জন্য অ্যাকচুয়ালি এই প্রিলোডারটা ইউজ হয় এখানে প্রিলোডারটা আছে বাট খুব দ্রুত লোড হচ্ছে বলে এটা বোঝা যাচ্ছে না খুব একটা আর অবশ্যই কিছু স্টাইল আপনি নিজস্ব নিজে যোগ করতে পারেন যেমন এখানে দেখেন যখন লোড হচ্ছে তখন কিন্তু বডিতে কোনো ক্লাস আছে পেজ রানিং দেন আবার পেজ ডান আই মিন যখন লোড কমপ্লিট তখন এটা কি অটোমেটিকলি ডান হচ্ছে সো আমি যখন রানিং করছি তখন আপনি চাইলে বডিতে নর্মালি কিছুই দেখাবে না একটা ব্যাকগ্রাউন্ড এই টাইপের কিছু আপনি সিএসএস দিয়ে করতে পারেন যেমন আমি আর পেজ ডিপটা এটা যেটা পেজ ডিপ অটোমেটিকলি আসছে অথবা আমরা যেটা করেছি এটা আমাদের আর লাগবে না অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি এটা আমরা করতে পারি যদি নর্মালি আমরা কোনো যেমন এরকম কি বলে google.com ইমেজ এরকম অনেক ইমেজ পাবেন যেগুলো কি হবে
লোডিং এর ক্ষেত্রে আপনারা ইউজ করছেন অথবা দেখবেন, দেখে থাকবেন অনেক জায়গায়, যেমন এরকম ফেসবুকে লোড হচ্ছে, ঘুরতেছে। তো এটা হচ্ছে এরকম একটা ইমেজ, আর সেটাকে রোটেশন করে ঘোরাচ্ছে সিএসএস দিয়ে, আর সেটা ততক্ষণ দেখাবে যতক্ষণ লোডিং কমপ্লিট না হবে। তো এটা নর্মালি ইমেজ দিয়ে করা সম্ভব। তো এখানে আমরা যেহেতু একটা প্লাগইন ইউজ করছি, সুতরাং আমাদের কোনো মার্কআপ করা লাগছে না। শুধুমাত্র যে স্টাইলটা চাচ্ছে সেই স্টাইলে সিএসএসটা নিয়ে আসার পর জাস্ট আমাদের কিছু স্টাইল দেওয়া দরকার অ্যাকচুয়ালি, না দিলে খুব বেশি ভালো দেখায় না। সেটা হচ্ছে এটা পেজ রানিং এবং পেজ অ্যাক্টিভ। এই মুহূর্তে পেজ অ্যাক্টিভ আছে, যখন পেজ রানিং থাকবে, রানিং অবস্থায় হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাঙ্ক, অথবা আমি এখানে দেই বডি ক্লাস পেজ রানিং এন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কালারটা পাচ্ছে না, আচ্ছা কালারটা পাচ্ছে না, সিএসএস টা যুক্ত করতে একটু ঝামেলা। পেজ অ্যাক্টিভিটি, পেজ এভাবে দেওয়া উচিত হবে না। আফটার ব্যাকগ্রাউন্ড কালার কনসেন্ট লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, ঠিক আছে।